গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে আজ ফিলিস্তিনিদের পক্ষে বিশ্বব্যাপী গড়ে ওঠা আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়েছে বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়েছে বাংলাদেশের মানুষ। তারা ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়ে বিশ্ব নেতৃবৃন্দকে ফিলিস্তিনের নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে। এদিকে গাজা উপত্যকায় বর্বর দখলদার ইসরায়েলি বাহিনীর অব্যাহত গণহত্যা এবং চরম মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়। ফিলিস্তিনিদের জন্য প্রার্থনা এই শিরোনামে আজ আমরা আলোচনা করব। দর্শক, আমি ফারনাস জুই সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। আজকের আলোচনা আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি দুজন সম্মানিত অতিথিকে। চলুন একে একে পরিচিত হই। স্টুডিওতে আছেন অধ্যাপক ডক্টর এম শাহিদুজ্জামান, আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষক। সেই সঙ্গে আরও আছেন ডক্টর আসিফ মোহাম্মদ শাহান, সহযোগী অধ্যাপক, উন্নয়ন অধ্যয়ন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। অধ্যাপক ডক্টর এম শাহিদুজ্জামান, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। 2023 সালের 7 অক্টোবর থেকে শুরু করা ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত 50,695 ফিলিস্তিনি নিহত ও 1,15,338 জন আহত হয়েছে এবং গাজার প্রায় 69% ভবন ধ্বংস হয়েছে। আর কত হতাহতের পর আসলে থামবে ইসরায়েলি আগ্রাসন? ইসরায়েলি আগ্রাসন থামবে না। অত্যন্ত দুঃখের সাথে এই মর্মান্তিক সত্যটা বলতে হয় যে ইসরায়েলের যে নেতৃত্ব বর্তমানে রয়েছে এবং ইসরায়েলের পার্লামেন্টের যে চরিত্র এবং ইসরায়েলের যে অপোজিশন পার্টিসগুলো শান্তির জন্য আক্ষেপ করে, সেখানে বোঝা যায় যে ইসরায়েলের ইতিহাসে বোধহয় এত উগ্র ডানপন্থী ধ্বংসাত্মক নেতৃত্ব কখনো আসেনি। এবং এরা অ্যাকচুয়ালি প্যালেস্টাইন রাষ্ট্রেরও বিশ্বাসও করে না, বরং সমস্ত এই ফিলিস্তিনি জনগোষ্ঠীকে পাশে ওই ইয়েতে ঠেলে দিতে চায়, এই যে ইজিপশিয়ান টেরিটরি যেটা, সেখানে ঠেলে দিতে চায়। এবং আরও বড় বাস্তবতা হচ্ছে যে ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার ফলে ইসরায়েল আরও বেশি ইয়ে হয়ে গিয়েছে, মানে সাহস অর্জন করেছে। প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে তলব করেছে ট্রাম্প। বাইরে থেকে ট্রাম্প বা এমনকি আমেরিকার পররাষ্ট্র দপ্তর বলে আসছে যে তারা চিরাচরিতভাবে ইসরায়েলের পাশে থাকবে। এবং ঠিক ব্লেম গেমটায় দেখা যায় যে এখনও তারা হামাসকেই দায়ী করছে, আবার ফিলিস্তিনি গাজার জনগোষ্ঠীকে তারা গোপনে ইসরায়েলকে ধ্বংস করতে চায়, এ ধরনের কথা বলছে। আমরা জানি যে মার্কিন যুক্তরাষ্ট্রে ব্যাপক প্রতিবাদ হয়েছিল বিশ্ববিদ্যালয়গুলোতে। সেখানে এখন এটা এমন পর্যায়ে চলে এসছে যে যারা প্রতিবাদ করত তাদের প্রতি বাইডেন না যতটুকু কঠোর ছিল, তার চেয়ে আরও বেশি গত 3-4 দিনে আইডেন্টিফাই করে করে মার্কিন যুক্তরাষ্ট্রে যারা বিদেশি ছাত্রছাত্রীরা রয়েছে, যারা প্রোটেস্টে ছিল, তাদের অনেককেই ধরে ধরে ডিপোর্ট করে দিচ্ছে। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রে রীতিমতো একরকমের একটা ফ্যাসিজম বা মানে অন্ধ সমর্থন দেয় ইসরায়েলকে, সেটা প্রিভেইল করছে। সুতরাং এখন যেটা আমার মনে হয়, আন্তর্জাতিক নিরাপত্তার একজন ছাত্র হিসাবে আমার যেটা মনে হয় যে যদি ইসরায়েলকে নিবৃত্ত করতেই হতো, তাহলে আমাকে বলতে হয় যে ডেভিলস অ্যাডভোকেট, শয়তানের পক্ষে ওকালতি করা ছাড়া উপায় নাই। এবং সেটা হচ্ছে যে হয় ইরান না হয় পাকিস্তানের হাতে আণবিক অস্ত্র এসে একটা নিবারক সৃষ্টি করা, যুদ্ধ করা না। ইসরায়েলকে রিস্ট্রেইন করতে হলে এটা একমাত্র উপায় হচ্ছে যে ইসরায়েলকে ওয়ার্নিং দেয়া যে তোমরা যদি আর ফিলিস্তিনি জমি দখল করো, তাহলে তোমাদেরকে আমরা প্রথম আণবিক অস্ত্র ব্যবহার করার অধিকার পোষণ করি, যেটা নেটো ডক্ট্রিন, যেটা পাকিস্তানের নিউক্লিয়ার ডক্ট্রিন, রাইট অফ ফার্স্ট ইউজ। এবং এটা দেখা যায় যে খুব ভালো কাজ করেছে। ইন্ডিয়া পাকিস্তানের বেলায় কাজ করে, আমেরিকায় নেটোর বেলায় কাজ করে। আমরা অনেক আশা করেছিলাম যে ইরানের হাতে আণবিক অস্ত্রের সামর্থ্য চলে আসবে এবং সেটা সে সরাসরি প্রদর্শন করবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ইরানের আগের প্রেসিডেন্ট অততায়ীর হাতে মৃত্যুবরণ করার পরে যে প্রেসিডেন্ট এসছে যথেষ্ট সংবেদনশীল নিজের অস্তিত্বের ব্যাপারে, এবং যে সুপ্রিম লিডার রয়েছে তিনিও কিন্তু জড়াতে চাচ্ছেন না। অথচ এর আগে কিন্তু ইরান অনেকটা সাহস প্রদর্শন করেছিল। মধ্যপ্রাচ্য কেন যথাযথ ভূমিকা পালন করতে পারছে না গাজা ইস্যুতে?
পারছে না এ কারণেই যে ইসরায়েলকে মোকাবেলা করার মতো এদের কারো সামরিক সামর্থ্য নেই, এমনকি কালেকটিভলি যদি থাকতো সেটাও তারা চায় না। একটা বড় কারণ হচ্ছে প্রথমত ইজিপ্ট একেবারেই ইসরায়েলের গোয়েন্দা সংস্থার নিয়ন্ত্রণে তার সামরিক বাহিনী। ইরানই একমাত্র দেশ যে সরাসরি শক্তি প্রয়োগ করেছিল প্রক্সিদের মাধ্যমে। আরেকটা দেশ যার ব্যাপারে কিছুটা মিস্টিরিয়াস আমার মনে হয় সেটা হচ্ছে এই টার্কির প্রেসিডেন্ট এরডোগান। তিনি যথেষ্ট সাহস দেখিয়েছিলেন, কিন্তু গত 3-4 মাস 6 মাস থেকে দেখতে পাচ্ছি এরডোগান অনেকটা গুটিয়ে গিয়েছে। অর্থাৎ আমার মনে হয় এরডোগানও এটা বুঝতে পারছে যে সত্যিকার অর্থে ইরান বা ইজিপ্ট যদি পাশে না থাকে এরডোগানের টার্কির পক্ষে একটা কালেকটিভ হুমকি দেখানো অসম্ভব। আমার মনে হয় আমেরিকান ডিপ্লোমেসি আমার মনে হয় কাজ করছে এমনভাবে যে মধ্যপ্রাচ্যের শাসকদেরকে অনেকাংশেই নিয়ন্ত্রণে রাখছে। শেষ ভরসা ছিল চীন এবং রাশিয়া। চীন আর রাশিয়াও আমরা দেখতে পাচ্ছি যে কোনো ঝুঁকিতে যাচ্ছে না। একবার রাশিয়া 2-3টা ওয়ারশিপস পাঠিয়েছিল, সেটা কিন্তু বেশ কাজে দিয়েছে। রাশিয়ান যে শক্তিশালী যুদ্ধজাহাজ ভূমধ্য সাগরে থাকলে ইসরায়েল কিছুটা রেস্ট্রেইনড হয়, কিন্তু রাশিয়া এখন এবার তা করলো না। আমার মনে হয় আমেরিকা প্রেসিডেন্ট ট্রাম্পের প্রভাব কাজ করছে প্রেসিডেন্ট পুতিনের উপরে। চীন রাশিয়া যদি না এগোয় মধ্যপ্রাচ্যে, চীন ওই ঝুঁকিতে যেতে চায় না। ট্রাম্পের দ্বৈত নীতি কি পরিস্থিতি আরো ঘোলাটে করে তুললো? হ্যাঁ, ট্রাম্পের দ্বৈত নীতি বলতে কি বুঝতে যাচ্ছেন? প্রথমে আমরা যেমনটি ঘোষণা শুনলাম, ট্রাম্প বলল গাজা দখল করবেন, তারপর আবার সেই অবস্থান থেকে সরে এলো। হ্যাঁ হ্যাঁ, এটাকে ঠিক দ্বৈতনীতি বলবো না। ট্রাম্প গাজা দখল করবেন এটা অনেকটা এক্সিবিশনিস্ট ছিল। ট্রাম্প এরকম ইলেকশন ক্যাম্পেইনের সময় এটা বলেনি, পরবর্তীতে তার যারা দলের সমর্থক বা কংগ্রেসে যারা ট্রাম্প সাপোর্টার রয়েছে কেউই কিন্তু এই আইডিয়াটা বাই করেনি। ট্রাম্পের এটা অনেকটা বলতে গেলে কথা মানার মতো, এবং বলা হচ্ছিল যে গাজাবাসীকে স্থায়ীভাবে জর্ডানে স্থানান্তর করা হবে। এটা যে কত অবাস্তব আমার মনে হয় ট্রাম্প নিজেই সেটা বুঝতে পেরেছে। একেবারেই মানে পৃথিবীতে আচরণ প্রক্রিয়া পরিবর্তন করে, এটা যদি একবার ট্রাম্প এ ধরনের প্রয়াসের ব্যাপারে সিরিয়াস হতো তাহলে পৃথিবীর অনেক জায়গায়, এমনকি ভারত পর্যন্ত হয়তো দাবি করে বসতো যে আমরা আরও এক্সপ্যান্ড করতে চাই, বা অনেক দেশই এভাবে। এটা তার মানে আন্তর্জাতিক সম্পর্কের যে কয়েকটা মৌলিক নীতি ট্রাম্প সেটাই ভায়োলেট করতে যাচ্ছিল। তবে এটাকে বাদ দিলে বলা যায় ট্রাম্পের চিন্তাধারা কনসিস্টেন্ট, মানে সে যে একেবারে উগ্র ইসরায়েল সমর্থক তাতে কোনো সন্দেহ নেই। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে ডক্টর আসিফ মোহাম্মদ শাহান। ওয়াল স্টপস ফর গাজার সঙ্গে সংহতি জানিয়েছে বাংলাদেশের শিক্ষার্থীরা সহ আপামর সাধারণ জনগণ। সেই জায়গা থেকে আন্তর্জাতিক সম্প্রদায় কি নীরব দর্শকের ভূমিকায় আছে? ধন্যবাদ আপনাকে। এ পর্যায়ে পর্যন্ত তো এখন পর্যন্ত তাই মনে হচ্ছে। স্যার যেটা বললেন, স্যার নিরাপত্তা বিশ্লেষক, উনি নিরাপত্তা বিশ্লেষণের জায়গা থেকে এই ক্ষেত্রে আমার অ্যাড করার কিছু নেই। আমি পলিটিক্যাল সায়েন্সের ছাত্র হিসেবে যেটা দেখি, যে আপনি যেটা বললেন যে জনগণ যখন রাস্তায় নেমে আসে তখন তার একটা ইম্প্যাক্ট তারা যেটা চেষ্টা করে। বাংলাদেশের ক্ষেত্রে তো আসলে আমাদের সেই ভূমিকা নেই যে আমরা সেটা অবশ্যই চেষ্টা করব, বাট মার্কিন যুক্তরাষ্ট্রে বা অন্যান্য জায়গায় যখন জনগণ রাস্তায় চেষ্টা করে, ইন্টারনালি তারা পলিটিক্যাল অ্যাক্টরগুলোর উপর একটা প্রেশার তৈরি করার চেষ্টা করে, যাতে হচ্ছে গিয়ে তাদের নীতি, তাদের ফরেন পলিসি এই এরিয়াগুলোতে কোনো একটা পরিবর্তন হয়। এখন মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে যদি তাকাই, তাহলে যেটা সমস্যা হচ্ছে যে আমরা দেখেছি যে জনগণ রাস্তায় নেমে এসেছে, জনগণ আন্দোলন করছেন, কিন্তু তাদের স্টেট স্ট্রাকচারটার দিকে যদি তাকাই, তাহলে আপনার কংগ্রেসই বলি বা হচ্ছে গিয়ে মানে হাউসই বলি বা সিনেটই বলি, সেখানকার নেতৃত্বের যে স্ট্রাকচারটা আছে, সেই নেতৃত্বের স্ট্রাকচারটা পুরোপুরি ইসরায়েলের যেটা আছে সেটাকে সমর্থন দিচ্ছে। ব্যাপারটা কিন্তু সবসময় এইরকম না যে ডেমোক্রেটরা একদিকে বা রিপাবলিকানরা আরেক দিকে। ইসরায়েল কোয়েশ্চেনে এই দুইটা দেশের মধ্যে আমরা একটা সিগনিফিক্যান্ট মানে মতৈক্য আমরা হচ্ছে দেখেছি, যেটা বাইডেনের যে ফরেন পলিসি ছিল সেখান থেকে দেখেছি, তারপরে ট্রাম্পের এই জায়গা থেকে সেটা থেকে দেখেছি। কিছু অল্প কিছু ডেমোক্রেট সিনেটর বা কংগ্রেসম্যান আমরা যেটা দেখেছি হচ্ছে গিয়ে তারা প্যালেস্টাইনের পক্ষে অবস্থান নিয়েছেন, যে তাদের সংখ্যাটা এতখানি ইনসিগনিফিক্যান্ট যে সেইটা হাউসে বা সিনেটে কোনো জায়গাতেই হচ্ছে গিয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কোনো ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারবে না।
এই যে মানুষজন তাহলে নেমে আসছেন, সিদ্ধান্ত গ্রহণের যে জায়গাটা বা ট্রাম্পের উপরে প্রেশার ক্রিয়েট করার যে জায়গাটা বা পেন্টাগনের বা হচ্ছে কি আপনার স্টেট ডিপার্টমেন্টের যে ইস্যুগুলো আছে, সে কোনো ক্ষেত্রেই এটার কোনো ভূমিকা নেই। একই সাথে আপনার এই প্রেশার ইস্যুগুলো আপনি মিডল ইস্ট বা অন্যান্য জায়গাগুলোতে যদি দেখেন, সিস্টেমটা যখন আরও অথরিটেরিয়ান হয় তখন কিন্তু আবার হচ্ছে গিয়ে জনসাধারণের কোনো ধরনের হচ্ছে গিয়ে প্রভাব বিস্তার করার পসিবিলিটিটা আরও কমে যায়। সো স্টেটগুলোর পরস্পরের ইনসেন্টিভ যখন হচ্ছে ইউএসএ বা ইসরায়েলের সাথে হচ্ছে গিয়ে জড়িত, সেই জায়গাতে এসে এই ধরনের বিশাল একটা মোরাল ডিলেমা তৈরি করতে পারে, একটা মোরাল সিগন্যাল দিতে পারে, একটা প্রেশার ক্রিয়েট করতে পারে। কিন্তু সেইটাকে পলিসি লেভেলে চিহ্নিত হওয়ার জন্য এই যে দেশগুলো, যে ক্ষমতাশালী যে রাষ্ট্রগুলো আছে, সেগুলোর পাওয়ার স্ট্রাকচারটা যেভাবে গঠিত, সেইখানে আসলে কোনো বড় ধরনের ভূমিকা আমরা দেখতে পাচ্ছি না। আর যে দেশগুলো করতে পারছে তাদের আসলে প্রকৃত অর্থে এই সম্পর্কের জায়গাটাতে ভূমিকা রাখার ক্ষমতা কতখানি, সেখানে নিয়ে একটা বড় ধরনের সমস্যা দেখা যাচ্ছে। এই কারণে আমরা দেখছি যে গণমানুষের প্রতিক্রিয়া একরকম, কিন্তু স্টেটগুলো যখন হচ্ছে কি তাদের ডিসিশন নিচ্ছে, সেই ডিসিশন মেকিং স্ট্রাকচার, সেটা রিফ্লেকশন আমরা খুব একটা দেখতে পাচ্ছি না। আমরা যেমনটি দেখেছি যে ইসরায়েলের নেতানিয়াহুর বাসভবনের সামনেও কিন্তু বিক্ষোভ করেছে ইসরায়েলি নাগরিকরা। তারপরেও যদি আমরা জানতে চাই যে ইসরায়েলি বর্বরতার পেছনে আসলে মূল শক্তিটা আসলে কোথায়? আপনি দেখুন যে কথাটা একটু আগে বললেন যে আমরা আপনি নেসেটে বা হচ্ছে কি ইসরায়েলের যে ইস্যুতে, সেটার যেই এখন যারা ক্ষমতায় আছেন তাদের যেই ক্যারেক্টারিস্টিক্স, তাদের যে পলিটিক্যাল বৈশিষ্ট্যগুলো যদি দেখেন, তাহলে এটা কিন্তু একটা উগ্র ডানপন্থী একটা সরকার। এবং বামপন্থী এই সরকার, বামপন্থী যারা, বাম অর্থে আমি লিবারাল বোঝাচ্ছি, নট নেসেসারিলি ইসে, তারা কিন্তু আমরা দেখেছি যে ওভার দ্য ইয়ার্স তারা কোণঠাসা হয়েছে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে বিভিন্ন সময় নেতানিয়াহু ইসরায়েলের অস্তিত্বের কোয়েশ্চেনটাকে একটা অজুহাত হিসেবে তৈরি করে তার ক্ষমতাগুলোকে বাড়িয়েছেন। ইনস্টিটিউশনগুলো, জুডিশিয়ারি থেকে শুরু করে সবগুলো জায়গার উপরেই হচ্ছে কি আমরা দেখেছি তিনি তার ক্ষমতার যেই ভারসাম্যটা সেটা নষ্ট করে পাওয়ারটাকে হচ্ছে গিয়ে বাড়িয়েছেন। সো অ্যাজ আ রেজাল্ট অফ দ্যাট, যেটা বললাম যে জনগণের মতামত সেটা সিদ্ধান্ত গ্রহণের জায়গায় এসে প্রভাব বিস্তার করার যেইটা, সেই জায়গাটা কিন্তু হচ্ছে গিয়ে কমে যাচ্ছে। এখন এই ডানপন্থী সরকার যত বেশি হচ্ছে গিয়ে আরও ডানে সরে যাচ্ছে, তত বেশি হচ্ছে গিয়ে আপনার পপুলেশনের অনুযায়ী রেসপন্স করা এবং সেই অনুযায়ী পলিসি নেওয়া, সেটার পসিবিলিটিও সিগনিফিকেন্টলি কমে যাচ্ছে। অ্যাজ আ রেজাল্ট অফ দ্যাট, এবং আরেকটা যেটা হচ্ছে, যে জিনিসটা নেতানিয়াহু বারবার সেল করার চেষ্টা করেছেন ওভার দ্য ইয়ার্স এবং অনেক ক্ষেত্রেই বেশ সাকসেসফুলি করতে পেরেছেন, যে যত এই ধরনের ঘটনা ঘটছে তত ইসরায়েলের অস্তিত্বের সংকটের গল্পটাকে উনি আরও বারবার জোর গলায় বলার চেষ্টা করছেন এবং সেটাকে তিনি সেল করতে পারছেন। কারণ আপনি যখন এইভাবে এই ধরনের কর্মকাণ্ডগুলো ঘটাতে থাকেন, যখন বিশ্বব্যাপী তার একটা প্রতিক্রিয়া হয়, যে প্রতিক্রিয়াগুলো অ্যাটলিস্ট মানুষের রেসপন্সে এবং অন্যান্য জায়গাগুলোয় দেখতে থাকেন, সেগুলো কিন্তু হচ্ছে গিয়ে আবার যখন এটাকে সেল করেন যে তাহলে আমাকেই দরকার, আরও হচ্ছে গিয়ে আমাদের নিশ্চিত করা দরকার হচ্ছে গিয়ে এই রাষ্ট্রর মানুষজন যাতে না থাকে, এই জায়গাগুলো না থাকে, কারণ সেটা আমার অস্তিত্বের জন্য আরও হুমকি স্বরূপ হিসেবে যাচ্ছে। তাহলে এই যে একটা প্রক্রিয়া চলে যাচ্ছে, একটা সাইকেলের মতো একটা ঘটনা যে ঘটে যাচ্ছে, সেইটা আসলে হচ্ছে কি আপনার ওইখানে কোনো ধরনের, ইসরায়েলকে আমরা ইন এ সেন্স একটা ওয়ান অফ দ্য লিবারাল ডেমোক্রেটিক কান্ট্রি হিসেবে ধরতাম, কিন্তু তার ডিসিশন মেকিং, তার সংবেদনশীলের জায়গাটার কোনো কিছুই তো এখন আর অবশিষ্ট নেই। এবং এই সরকার যেভাবে চালাচ্ছে, এই ইসরায়েলি হিসের কথা বলছি, সেখান থেকে তো হচ্ছে কি এর বাইরে তাদের বের হয়ে আসার ওই যেটা বললাম, কোনো ধরনের ইনসেন্টিভ তো নেই, বরং এই পাথওয়েটাতে ফলো করলে তাদের ক্ষমতায় থাকা এবং সে করাটা হচ্ছে গিয়ে আরও জোরদার হচ্ছে, এবং সেই ইনসেন্টিভটাকে যে সরায় দেওয়া যাবে সেইটারও কোনো ধরনের প্রতিক্রিয়া আমরা বাইরের বিশ্বের কারো কাছ থেকে দেখতে পাচ্ছি না। এই মুহূর্তে আমরা গাজায় যে মানবিক বিপর্যয় দেখছি, একটি কার্যকর যুদ্ধবিরতি বাস্তবায়নের ক্ষেত্রে জাতিসংঘের ভূমিকা কি হতে পারে বলে মনে করেন? দেখুন, জাতিসংঘের ভূমিকা কি হতে পারে, এই জিনিসটা তো আমরা বারবার দেখছি। জাতিসংঘ খুব একটা কার্যকর ভূমিকা তো কখনোই পালন করতে পারছে না, বা যখন এই ধরনের ইস্যু আসছে সেখানে ভেটোর ব্যাপারগুলো, এই জিনিসপত্রগুলো চলে আসছে। বাইডেন প্রশাসনের সময় আমরা দেখেছি, সময় এসে চলে আসছে, এখানেও চলে আসছে। সো আই এম নট নেসেসারিলি দ্যাট হোপফুল যে এখানে খুব ইফেক্টিভ কোনো কিছু আমরা দেখতে পাবো, আদার দ্যান হচ্ছে গিয়ে সিম্প্যাথি, আদার দ্যান হচ্ছে গিয়ে কিছু বক্তব্য। এছাড়া আই ডোন্ট নেসেসারিলি থিঙ্ক দ্যাট এখানে কোনো ধরনের পজিটিভ ইম্প্যাক্ট আসতে পারে। গাজায় আগ্রাসন চলতে থাকলে মধ্যপ্রাচ্য কতদিন আসলে স্বস্তিতে থাকতে পারবে? দ্যাটস আ গুড কোয়েশ্চেন, যে মধ্যপ্রাচ্য আসলে কতদিন স্বস্তিতে থাকতে পারবে। কিন্তু এখন পর্যন্ত যেটা বললাম, যে এইখানে দুইটা জিনিস, এক হচ্ছে
মধ্যপ্রাচ্যের ক্ষেত্রে একটা ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে যে এখানকার জনমানুষের চিন্তাভাবনা, রাষ্ট্র যারা পরিচালনা করছেন তাদের চিন্তাভাবনা, এইখানে একটা ফারাক আছে। কিন্তু মধ্যপ্রাচ্যের এগেইন স্টেট স্ট্রাকচারটা যদি দেখেন, সেইখানে তো হচ্ছে গিয়ে আপনার যে স্টেট স্ট্রাকচারটা, যে অথরিটারিয়ান স্ট্রাকচারটার উপরে আপনি দাঁড়িয়ে আছেন, সেই অথরিটারিয়ান স্ট্রাকচারটা কিন্তু অনেকাংশে গণমানুষের যে মতামত সেইটাকে ইগনোর করে হচ্ছে গিয়ে আপনার চলতে পারে। এখন সেইটা যদি একটা বিদ্রোহের দিকে যায়, সেটা যদি খুব বড় ধরনের প্রেশার ক্রিয়েট করে যদি হচ্ছে গিয়ে সেখানকার ক্ষমতায় যারা আছেন তাদের উপরে কোনো ধরনের ইম্প্যাক্ট তৈরি করতে না পারে, তাহলে এসেনশিয়ালি খুব বড় ধরনের যে অন্য কিছু আমরা এক্সপেক্ট করতে পারবো সেটা আমার মনে হয় না। এটা ভিন্ন প্রসঙ্গে আসতে চাই। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন দেশের উপর পণ্যে নতুন করে শুল্ক আরোপ করেছেন এবং বাংলাদেশের উপরও 37% শুল্ক আরোপ করা হয়েছে। বাংলাদেশের অর্থনীতিতে কি প্রভাব পড়তে যাচ্ছে সে আলোচনায় ফিরবো বিরতির পর। দর্শক, দেশ সাম্প্রতিকের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম, দেখছেন দেশ সাম্প্রতিক, নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল এন্ড স্কোয়ার বার। আমরা আবারও ফিরছি আলোচনায়। ডক্টর আসিফ মোহাম্মদ শাহান, যে প্রশ্নটি রেখে বিরতিতে গিয়েছিলাম, ট্রাম্পের সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশি পণ্যের উপর শুল্ক বাড়িয়ে 37% করা হয়েছে। বাংলাদেশের অর্থনীতিতে এর প্রভাব কি? বাংলাদেশের অর্থনীতিতে এই মুহূর্তে যেটা বোঝা যাচ্ছে, এর প্রভাব যদি আমরা এই শুল্কের ব্যাপারটাকে ডিল করতে না পারি, তাহলে অফকোর্স এটার প্রভাব বাংলাদেশের জন্য ভালো কিছু হবে না। কারণ যেটা যে রেসিপ্রোকাল যে ট্যারিফের কথা বলা হচ্ছে, এটা তো আসলে বেসিক্যালি আমরা যেটা পরে জেনেছি, এটা তো বাণিজ্য ঘাটতির উপরে হিসেব করে করা হয়েছে, এবং বাণিজ্য ঘাটতি যদি আমরা না কমাতে পারি তাহলে এই পরিমাণ হচ্ছে গিয়ে ট্যারিফ ধার্য করা হচ্ছে। এখন যেটা গুরুত্বপূর্ণ যে আমাদের যে পণ্য, যে বেসিক্যালি আরএমজি সেক্টরের তো হচ্ছে গিয়ে সবচাইতে বড় গন্তব্য হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, এবং এটা সত্যি কথা যে একই সাথে ভিয়েতনামের উপরেও এটা প্রযোজ্য হচ্ছে, যেটাকে অনেকে উদাহরণ হিসেবে বলছেন যে বাকিরাও তো ইস্যু হচ্ছে, কাজে আমাদের একার কোনো সমস্যা হবে না। বিশ্ববাজারে ইতিমধ্যে কিন্তু অস্থিরতা শুরু হয়েছে। সেটি বলতে চাচ্ছিলাম যে এর মাধ্যমে আমরা যেটা দেখতে পাচ্ছি, ইতিমধ্যেই বিশ্ববাজারে অস্থিরতা শুরু হয়ে গেছে। দ্বিতীয়ত, যে ঘটনাটা ঘটবে, ধরা যাক সবাই ডিফিকাল্টিস ফেস করুক, তাতে কিছু যায় আসে না, কিন্তু সব জায়গার পণ্যই যদি এখানে না ঢুকতে পারে, তাহলে আমাদের পণ্যেরও বাজারটা সীমিত হয়ে যাচ্ছে। বা যদি হচ্ছে গিয়ে এখানে ঢোকে, তাহলে যে পরিমাণ প্রাইস যেটা বাড়বে, সেই দামে সেখানকার মানুষজন কিনতে রাজি হবে না। তাহলে এসেনশিয়ালি বাকিরা প্রবলেম ফেস করুক না করুক, আমাদের কিন্তু হচ্ছে কি একটা বড় ধরনের প্রবলেম ফেস করতে হবে। দ্বিতীয়ত, এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন যদি দেখেন, আমরা কিন্তু এক্সপোর্ট খুব একটা ডাইভার্সিফাই করতে পারিনি। আমাদের মূল এখনো হচ্ছে গিয়ে আরএমজি। তাহলে ওই বড় জায়গাটাই যদি হচ্ছে গিয়ে আমরা একটা ধাক্কা খাই, তাহলে তার প্রভাবটা আমাদের ঘাড়ে অবশ্যই এসে পড়বে। তো কাজে বিশ্ববাজারের যেই ধাক্কাটা, যার ফলশ্রুতিতে মার্কেট সংকুচিত হওয়ার যে বা অপরচুনিটি আছে, অপরচুনিটি না, শঙ্কা আছে, যেটা ইউরোপিয়ান বাজারে এবং অন্যান্য জায়গায়, সেটার ফল আমাদের ভোগ করতে হবে। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারের কথা তো বললাম। সো সামগ্রিকভাবে যদি আমরা এইটাকে অ্যাড্রেস করতে না পারি, তাহলে হচ্ছে গিয়ে এইটা আমাদের অর্থনীতির জন্য একটা বড় ধরনের হুমকি। এবং সেটা যে শুধু ওই, কারণ ইতিমধ্যেই যেটা আজকের পেপারেই যেটা চলে এসেছে, ইতিমধ্যেই বেশ কিছু কোম্পানি যোগাযোগ করেছে এবং তারা এই দাম বা এগুলো নিয়ে হচ্ছে গিয়ে ডিসকাশনের কথাতে চলে এসেছে। তো তার মানে আমরা অলরেডি এফেক্টেড হওয়া শুরু করেছে, এবং এইটার কিন্তু একটা লঙ্গার টার্ম এফেক্ট আছে আমাদের সোশ্যাল ইস্যুতে। কারণ এর একটা ধাক্কা এমপ্লয়মেন্টে পড়বে, এর একটা ধাক্কা হচ্ছে মানুষের ইনকামে পড়বে। সো একটা বড় ধরনের সংকট যদি আমরা এটাকে অ্যাড্রেস করতে না পারি, তাহলে আমাদের জন্য অবশ্যই অপেক্ষা করছে। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। অধ্যাপক ডক্টর এম শাহিদুজ্জামান, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে আরো 100 পণ্যের শুল্কমুক্ত সুবিধা দেবে বাংলাদেশ। সেই সঙ্গে বর্ধিত শুল্ক 3 মাসের জন্য স্থগিত করার জন্য চিঠি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্পকে প্রধান উপদেষ্টা। সার্বিক পদক্ষেপে কি আসলে যুক্তরাষ্ট্র সিদ্ধান্ত পুনর্মূল্যায়ন করবে কিনা? আমি আশা করি যে করবে, কেননা বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের যে বাণিজ্য ট্রেড রিপ্রেজেন্টেটিভ, তার সাথে অলরেডি যোগাযোগ করা হয়েছে, এবং বাংলাদেশের ব্যাপারে যুক্তরাষ্ট্রের একটা বিশেষ স্বার্থ রয়েছে। সেটা হচ্ছে যে কয়টি মুসলমান দেশের সাথে যুক্তরাষ্ট্র বিশেষ একটা আস্থার সম্পর্ক রাখছে, তার মধ্যে বাংলাদেশ অন্যতম। ইন দ্য সেন্স যে এটা শুধু একটা মডারেট মুসলমান দেশই না, এখানে গণতন্ত্রের জন্য প্রচণ্ড আগ্রহ, এবং যেসব ইনস্টিটিউশনসগুলো মার্কিন যুক্তরাষ্ট্র মূল্য দেয়, সেগুলো বোধহয় যে মুসলিম প্রধান দেশগুলোর মধ্যে বাংলাদেশের কাছাকাছি খুব বেশি নেই। মালয়েশিয়া হয়তো হতে পারে, কিংবা তাও। সুতরাং বাংলাদেশের অর্থনৈতিক
প্রক্রিয়া যেন অ্যানার্কিক না হয় সেটা যুক্তরাষ্ট্রের স্বার্থে অবশ্যই রয়েছে। আর তাছাড়া যুক্তরাষ্ট্রের অন্য কিছু জিওপলিটিক্যাল স্বার্থ রয়েছে এই অঞ্চলে, যেমন ধরেন এই যে বার্মা অ্যাক্ট, মায়ানমারে গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনা এবং রাখাইন অঞ্চলে এবং বঙ্গোপসাগরে চীনের একচ্ছত্র আধিপত্য যাতে না থাকে সেজন্য বাংলাদেশ সবচেয়ে গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে। এরকম একটা স্বার্থ যুক্তরাষ্ট্রকে অনেকটা এনকারেজ করবে যে বাংলাদেশে যেন একটা ভারসাম্যের অর্থনীতি থাকে। আরেকটা বড় কথা হচ্ছে যে বর্তমান যে সরকার ক্ষমতায় রয়েছে সেখানে অর্থনীতির দায়িত্বে যে 2-3 জন রয়েছে তাদের উপর যুক্তরাষ্ট্র প্রচুর আস্থা রাখে। ব্যক্তিগতভাবে তারা যুক্তরাষ্ট্রের অর্থনীতির সাথে নিজেদের অধ্যয়নে জড়িত ছিল। আর যুক্তরাষ্ট্রের চিন্তাধারা এবং আইএফের নীতির, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের নীতির ব্যাপারে মেনে চলার ব্যাপারে যে সাকসেস দেখিয়েছে প্রফেসর ইউনুস এবং তার অর্থনীতিবিদদের টিম, সেটা যুক্তরাষ্ট্রের ঠিক মানে তার এক্সপেকটেশনের চেয়েও বেশি। আরেকটা বড় ব্যাপার হচ্ছে যে ভারত যে হস্টিলিটি দেখিয়েছে বাংলাদেশের প্রতি গত 6-7 মাসে, তা সত্ত্বে যুক্তরাষ্ট্র কিন্তু বাংলাদেশকে যথেষ্ট প্রোটেক্ট করেছে এবং ঠিক ভারতের প্রোপাগ্যান্ডা মেশিনকে পাল্টা জবাব দিতে পেরেছে। এইসব বিষয়গুলো খুবই তাৎপর্যপূর্ণ এবং এখানে টাইমিংয়ের মধ্যে আমার মনে হয় যুক্তরাষ্ট্র নিজেই গাইড করবে বাংলাদেশের প্রতিনিধিদেরকে, আলোচনা কোন পথে নিতে হবে, কখন ঠিক সময় হবে। এই যে ইসরায়েল আর গাজা প্রশ্নে আমরা কিন্তু অনেকটা ইসরায়েলকে সমালোচনা করেছি ঠিকই, কিন্তু প্রেসিডেন্ট অ্যাডভাইজার ইউনুস কিন্তু যথেষ্ট সচেতন যে একটা ব্যালেন্স মেনটেন করা, যেন বাংলাদেশের যে বাণিজ্যিক স্বার্থগুলো যেন খুব বেশি ক্ষতিগ্রস্ত না হয়। রিসেন্টলি যে মিটিং হয়েছে আমাদের হাইয়েস্ট লেভেলে, সেখানে 2-3 জন অত্যন্ত মেধাবী ব্যক্তি ছিল যারা ইউনুসের টিমে জয়েন করেছে এবং তাদের কনফিডেন্স লেভেলও মোটামুটি ভালো। সুতরাং আমি যে মানে ক্ষতি একটা হবে, নিশ্চয়ই হবে, কিন্তু আমার মনে হয় সেটা নিয়ন্ত্রণের মধ্যে রাখাটা আমাদের পক্ষে সম্ভব হবে। নানা জল্পনা কল্পনার পর বিমস্টেক সম্মেলনের ফাঁকে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা এবং নরেন্দ্র মোদী। বাংলাদেশ ভারত সম্পর্কের শীতলতার এবার অবসান হবে কিনা? আমার মনে হয় না। শীতলতার অবসান হওয়ার সম্ভাবনা খুবই কম। একদম আজকে বা গতকাল রাত্রে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে প্রেস রিলিজ করা হয়েছে সেখানে খুব কড়া ভাষায় ওই আমাদের প্রেস সেক্রেটারির সমালোচনা করা হয়েছে যে তিনি অ্যাকচুয়ালি, আমারও মনে হয় যে ভারত একেবারে ঠিক জায়গায় ধরেছে যে আমাদের অত্যন্ত অপেশাদারী ব্যক্তি যার কূটনৈতিক কোনো অভিজ্ঞতা নাই এবং কূটনৈতিক ভাষায় প্রকাশ করার সামর্থ্য নাই, তিনি হঠাৎ নিজ থেকে এমন একটা প্রসঙ্গ টেনে আনলেন যে নরেন্দ্র মোদীর সাথে হাসিনার কেমিস্ট্রি এখন কিভাবে কাজ করবে, হাসিনা নাকি মিসলিড করেছে মোদি সাহেবকে ইউনুসের ব্যাপারে ধারণা পেতে। এই ধরনের একটা সম্পূর্ণ আবেগপ্রবণ ব্যক্তিগত পর্যায়ে প্রেস স্টেটমেন্ট দিয়েছে। আমি খুব অবাক হয়ে গেলাম যে এটা কিভাবে পররাষ্ট্র মন্ত্রণালয় অ্যালাউ করলো, নাকি স্বাধীনভাবে দিয়েছে। কাজেই আমরা যেই কথাটা জানি, মর্নিং শোজ দ্য ডে, ভারত একেবারে ক্রুদ্ধভাবে রিয়্যাক্ট করেছে এবং বলেছে যে বাংলাদেশের প্রেস সচিবের রিয়াকশন মোটিভেটেড এবং ভুল ব্যাখ্যা এবং ভারতের নীতিতে হস্তক্ষেপ করার মতো। তাছাড়া এখন চিফ অ্যাডভাইজার যে প্রায়োরিটিসগুলো তার সামনে আসছে, সেটা আমি মনে করি যে চীনের সাথে নতুন সম্পর্কের মাত্রাকে আরও কার্যকর পর্যায়ে নিয়ে যাওয়া এবং সেই প্রতিটা স্টেপেই কিন্তু ভারত আরও ক্ষুব্ধ হবে। ভারত তার প্রতিরক্ষা ব্যবস্থা অনেক শক্তিশালী করেছে আমাদের শিলিগুড়ি করিডোরের কাছে, এমনকি তাদের নিরাপত্তা বিশারদরা হুমকি দিচ্ছে যে বঙ্গোপসাগরে ফেনী ও চিটাগং কোস্টলাইনে তারা নাকি কোনো একটা অ্যাডভেঞ্চারিজম, কোনো একটা সামরিক পদক্ষেপ নিতেও পারে। অফিসিয়ালি না বললেও এই ধরনের অবস্থান নেওয়াটা বাংলাদেশের
প্রতিরক্ষার জন্য একটা বড় রকমের দুশ্চিন্তার কারণ। বর্তমান সময়ে চিকেন স্নেক নিয়েও কিন্তু অনেক আলোচনা হচ্ছে। হ্যাঁ। ইতিমধ্যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে ভারত। একটু ভূ রাজনৈতিক গুরুত্ব জানতে চাই, এই করিডোরটির আসলে ভূ রাজনৈতিক গুরুত্ব কতটুকু? অপরিসীম। ভারতের জন্য অন্য কোনো লোকেশন এতখানি ভূ রাজনৈতিক গুরুত্ব ক্যারি করে না, কেননা এটাও খুবই সংকীর্ণ, 25 কিলোমিটার, আবার অন্যদিকে প্রায় 16 কিলোমিটার, এবং এটাই একমাত্র রাস্তা যা দিয়ে সমস্ত উত্তর পূর্ব ভারতে যাওয়া যায়। পার্টিশনের সময় ব্রিটিশরা এমনভাবে ম্যাপ এঁকেছে যে তারা বাংলাদেশকে অনেকটা ভালনারেবল, পূর্ব পাকিস্তান বলতে যাচ্ছিল ভালনারেবল। তবে পাকিস্তানের সময় ভারত অবশ্য সাহস পায়নি হস্তক্ষেপ বা কোনো রকমের আগ্রহ দেখাতে। বাংলাদেশের বেশিরভাগ সময়ই এতটা সাহস পায়নি। ভারতের জন্য এটা একটা অস্তিত্বজনিত বাস্তবতা। তারা চাইবে, আর এটা আরও বেশি সেন্সিটিভ হয়ে গিয়েছে, কারণ উত্তরে প্রায় 150 কিলোমিটার উত্তরে চীন তার সামরিক বাহিনীকে দক্ষিণ দিকে আরও এগিয়ে নিয়ে এসছে, এবং ডোকলাম নামক একটা জায়গা অঞ্চল ভুটানের নিয়ন্ত্রণে ছিল। চীন সেটা তার নিজের দাবি করে ওই জায়গাটুকু দখল করে নিয়েছে, এবং ওইখানে তারা যে কাঠামোগুলো গড়ছে সেখান থেকে সহজেই তারা মুভ করতে পারে দক্ষিণে, এবং তারা যদি আরও 70 কিলোমিটার এগিয়ে আসতে পারে তাহলে একেবারে শিলিগুড়ি করিডোর কাট অফ করে দিতে পারে। আমরা এখন কিছুদিন আগে আমাদের প্রধান উপদেষ্টা ফিরে এসছেন চীন থেকে, এবং তিনি চীনকে প্রস্তাব করেছে যে 50 বছরের জন্য চীন যেন সেখানে তার যে উপস্থিতি, ডেভেলপমেন্ট প্রসেস কীভাবে চালাবে সেটার একটা সাবমিট করতে। কিন্তু অধ্যাপক ডক্টর এম শাহিদুজ্জামান, বর্তমান বাস্তবতায় পরিস্থিতি বিবেচনায় সামনের দিনে চীন এবং ভারতের সাথে সম্পর্কের ভারসাম্য বজায় রাখা বাংলাদেশের জন্য কতটা চ্যালেঞ্জিং হতে যাচ্ছে সে আলোচনায় ফিরতে চাই। আবারও বিরতির সময় হয়েছে। দর্শকদের সাম্প্রতিক রিপোর্ট যে আবারও বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। ফিরিলাম, দেখছেন দেশ সাম্প্রতিক। আমরা আবারও ফিরছি আলোচনায়। অধ্যাপক ডক্টর এম শাহিদুজ্জামান, যে আলোচনায় আমরা ছিলাম, ভবিষ্যতে বাংলাদেশের চীন এবং ভারতের সাথে সম্পর্কের ভারসাম্য বজায় রাখা কতটা চ্যালেঞ্জিং হতে যাচ্ছে। আরও একটি প্রসঙ্গ যুক্ত করি, বিগত সময়ে আমরা যেমনটি দেখেছি ভারতের নগ্ন হস্তক্ষেপ আমাদের অভ্যন্তরীণ রাজনীতি কিংবা নির্বাচনে, ভারতের সেই দাদাগিরির এবার অবসান হতে যাচ্ছে কিনা? ধন্যবাদ, খুব তাৎপর্যপূর্ণ প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্নের উত্তরে আমি বলবো, এটা আমার নিতান্তই ব্যক্তিগত ধারণা, যে ওই যে ভারত আর চীনের মধ্যে ব্যালেন্স করে চলা, এখন আর ব্যালেন্স করে চলার পর্যায় থেকে বাংলাদেশ এখন অনেক দূরে সরে এসছে। ভারত যে আচরণ করেছে বাংলাদেশের সাথে গত 6 মাসে, এবং ভারতের যে আসল চরিত্র, তাদের এই সরকার আরএসএস দ্বারা পরিচালিত হয়। মোদি যখন কথা বলে তার কাউন্টার পার্টির সাথে, তার পেছনে আরএসএস এর সদস্য সারাক্ষণ, এবং আরএসএস বিশ্বাস করে অখণ্ড ভারতে। আমাদেরকে এটা বুঝতে হবে যে এই সরকার, এবং তারা অনেকদিন ভারতে হয়তো ক্ষমতায় থাকবে, তারা অখণ্ড ভারতের পথে কাজ করে যাবে। সুতরাং এখন আর ব্যালেন্স করার তো প্রশ্নই ওঠে না। আমাদেরকে সরাসরি চীনের সাথে যত গভীর ও নৈকট্যের সম্পর্ক করা যায়, ততই আমাদেরকে ভারত একটা সম্মানের চোখে দেখবে। যতই আমরা দুর্বল হয়ে ওই যে আগেকার পুরনো কথাগুলো বলবো, যে আমরা ফ্রেন্ডশিপ টু অল ম্যালিস টু নান, এইসব আবল, যেটা একদম অবাস্তব, ততই আমরা ভারতের খপ্পরে পড়ব। সুতরাং আমার ধারণা হচ্ছে যে ব্যালেন্স করার প্রশ্ন তখনই উঠবে যে যখন আমরা সম্পূর্ণ, যেমন আমি মনে করি যে লালমনিরহাটে চীন আগ্রহ দেখিয়েছে, সেখানে চীনকে সরাসরি উপস্থিতি দেয়াটা আমাদের অস্তিত্বজনিত প্রয়োজন। কেননা শিলিগুড়ি করিডোর প্রশ্নে ভারত কিন্তু সরাসরি বলছে যে তারা বাংলাদেশের উত্তরের একটা অংশ দখল করে নিতে চায়, এবং এটা সুযোগের ব্যাপার মাত্র। কিন্তু অধ্যাপক ডক্টর এম শাহিদুজ্জামান, ভূ রাজনীতিতে চ্যারিটি বলতে কিছু নেই, এখানে আসলে চীনের স্বার্থটা কি? চীনের স্বার্থ হচ্ছে যা তারা দক্ষিণে বঙ্গোপসাগরে যাওয়ার একটা বাংলাদেশ ভিত্তিক রাস্তা চায়, এই কারণে যে মায়ানমার প্রচণ্ডভাবে অস্থিতিশীল। মায়ানমারের রাষ্ট্র ব্যবস্থা ভেঙে পড়েছে। মায়ানমারে মার্কিনী প্রভাব বলয়ে যাওয়ার মতো মার্কিনীরা যথেষ্ট আগ্রহী, এবং সেই অর্থে ঠিক যেমনটা বে অফ বেঙ্গলের বঙ্গোপসাগরের ভিতর দিয়ে চীনের নৌবাহিনী স্ট্রেটস অফ মালাক্কাতে দ্বিতীয় পথ করার কথা চিন্তা করে, একইভাবে বাংলাদেশের থেকে বঙ্গোপসাগরে পৌঁছার মতো বাংলাদেশের ভিতর দিয়ে বা বাংলাদেশে এই যে বে অফ বেঙ্গলে
বাংলাদেশের কোস্ট লাইনে তাদের উপস্থিতি আনতে পারলে তারা একদিকে ভারতকে বঙ্গোপসাগরে অনেকটা নিবারক হিসাবে নিয়ন্ত্রণ করবে, অপরদিকে তারা বাংলাদেশকে একটা অল্টারনেট রুট হিসাবে দক্ষিণে আসার পথ সেখানে আসলে চীন এবং বাংলাদেশ উভয় আসলে উইন উইন একটা সিচুয়েশনে আমাদের, এবং আমরাও তাই চাই, আমি মনে করি যে ডক্টর আসিফ মোহাম্মদ শাহান, একটু বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে আসতে চাই। ডিসেম্বরে নির্বাচন আয়োজনের রোডম্যাপ চাই বিএনপি, নির্বাচনের দাবিতে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে দলটি, এমনটি শোনা যাচ্ছে। আবারও কি উত্তপ্ত রাজনীতির পূর্বাভাস? দেখুন যদি হচ্ছে গিয়ে আচ্ছা, আপনি যে প্রশ্নটি করছিলেন যে উত্তপ্ত হয়ে যাচ্ছে কিনা, সেই উত্তপ্ত হওয়ার পসিবিলিটি তো ছিলই। কারণ হচ্ছে যে আমরা যেটা দেখেছি যে একটা টাইমলাইন বলা হয়েছে, টাইমলাইন বলার পরে হচ্ছে গিয়ে আবার মানে জুন 2026 আমরা ধরে নিচ্ছি যে ডিসেম্বর 2025 থেকে জুন 2026-এর কোনো একটা সময় এটা হবে। এখন বিষয়টা যেটা হচ্ছে এর পুরোটাই অনেকটাই ডিপেন্ড করছে বিএনপির উপরে। এখনো পর্যন্ত আমরা বিষয়টাকে যেভাবে দেখছি যে সংস্কার এবং নির্বাচন এই দুটো জিনিস হচ্ছে পাশাপাশি চলছে। এখন আশা করছি আমি যে বিএনপি এটাকে নির্বাচন বনাম সংস্কার এরকম একটা জায়গায় ঠেলে দেবে না, বা এনসিপি বা অন্যান্য রাজনৈতিক দলগুলো হচ্ছে গিয়ে এটাকে সংস্কার না হলে নির্বাচন হবে না এরকম একটা জায়গায় ঠেলে দেবে না। যদি বিষয়টা ওইদিকে চলে যায় তাহলে হচ্ছে গিয়ে আমার মনে হয় এটা একটা শঙ্কা আছে। বাট এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা, এই জায়গায় আমরা যাব কি যাব না সেটা কিন্তু ডিপেন্ড করছে কনসেনসাস কমিশনের মিটিং আবার শুরু হচ্ছে। আমরা দেখেছি যে রাজনৈতিক দলগুলো এক দফা সংস্কার প্রস্তাবে তাদের মতামত দিয়েছে, সেখানে কিছু জায়গায় হচ্ছে গিয়ে তাদের মতৈক্য আছে, একটা দুটো জায়গায় তাদের মতৈক্য আছে, অনেকগুলো জায়গাতেই হচ্ছে তাদের মতানৈক্য আছে। এখন সেই মতানৈক্যগুলো আমরা দূর করতে পারবো কিনা, দ্বিকক্ষের হিসাবটাই যদি বলি, বা হচ্ছে আপনার ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিলের কথাই যদি বলি, তারপরে হচ্ছে গিয়ে আপনার প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানো বাড়ানোর বিষয়গুলো যদি বলি, আর্টিকেল 70-র কথা যেটা আছে সেটা নিয়ে বলি, প্রধানমন্ত্রীর টার্ম লিমিটেড নিয়ে বলি, এই জায়গাগুলোতে যে দূরত্বটা আছে আমরা যত বেশি হচ্ছে গিয়ে এই দূরত্বগুলো কমাতে পারবো তত বেশি হচ্ছে কি আমরা যে কনফ্রন্টেশনাল পলিটিক্সের সম্ভাবনা দেখছি সেটা কমতে থাকবে। কারণ দুটো পলিটিক্যাল পার্টি বা পলিটিক্যাল ফোর্সেসগুলো যখন একটা আরেকজনের সাথে নেগোশিয়েট করবে, বার্গেন করবে, যত বেশি তারা বার্গেন করবে তত বেশি হচ্ছে কি তাদের মধ্যে ইন্টারাকশন হবে, যত বেশি ইন্টারাকশন হবে তত বেশি ট্রাস্ট বিল্ড হবে, যত বেশি ট্রাস্ট বিল্ড হবে তত বেশি কনফ্রন্টেশনের পসিবিলিটি কমে যাবে। অন দি আদার হ্যান্ড এই দুইটা দল এখন যে পজিশনে আছে, এই এক্সট্রিম পজিশনে, তারা যদি সেই জায়গাতে থেকেই আলোচনা করতে থাকে এবং যদি হচ্ছে গিয়ে পরস্পরের কাছাকাছি আসার কোনো চেষ্টা না করে এবং কোনো ধরনের সমঝোতা যদি না হয়, তাহলে হচ্ছে গিয়ে বিএনপি আবারও নির্বাচনের দাবিটা জোরে সোরে করবে, কারণ তারা মনে করবে এখান থেকে তারা কিছু পাচ্ছে না। অন দি আদার হ্যান্ড অন্য রাজনৈতিক দলগুলো আবারও সংস্কারের প্রশ্নে বেশি জোর দেওয়া শুরু করবে, আমরা আবারও কনফ্রন্টেশনের দিকে চলে যাব। পুরো জিনিসটাই ডিপেন্ড করবে এই যে আমরা এই রাজনৈতিক পক্ষ যেগুলো দেখছি তারা কতখানি নেগোশিয়েট করতে রাজি হয়, কতখানি হচ্ছে গিয়ে তারা ছাড় দিতে রাজি হয়, কতখানি তারা একটা কমন গ্রাউন্ডে পৌঁছাতে। এবং বিলিভ মি, কমন গ্রাউন্ড যে খুব অস্বাভাবিক কিছু তা কিন্তু না, মানে দেয়ার আর এরিয়াস, দ্বিকক্ষতে দুইজনই একমত। এখন পিআরের ক্ষেত্রে বিএনপির একটা ফর্মুলা, আরেকটা দলের আরেকটা ফর্মুলা, দেয়ার মাস্ট বি সাম ডিসকাশন যেটার মাধ্যমে এটা করা যায়। ধন্যবাদ জানাচ্ছি ডক্টর আসিফ মোহাম্মদ শাহান। একই বিষয় অধ্যাপক ডক্টর এম শাহিদুজ্জামান, আপনার কাছ থেকে একটা মন্তব্য নিতে চাই। বাংলাদেশের ইতিহাসে, বিশেষ করে রাজনীতির ইতিহাসে ঐকমত্যে পৌঁছাবার নজির খুবই বিরল। এবার আমরা যেহেতু ভিন্ন একটা বাস্তবতায় আছি, আমরা এবার আশাবাদী হতে পারি কিনা? হ্যাঁ, আমরা আশাবাদী হতে পারি, কেননা এখন একটা ট্রানজিশনাল স্টেজে চলে এসেছি। একটা বড় পার্থক্য হচ্ছে যে আগেকার যে কোনো সময়ের তুলনায় এই যে নতুন প্রজন্ম, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যে নজির সৃষ্টি করেছে, এখন তাদের যে অভিজ্ঞতা হয়েছে শাসন প্রক্রিয়ায় সরাসরি থাকার, সেটা থেকে তাদের চিন্তাধারা একেবারেই বদলে এবং খুবই বাস্তববাদী এবং আধুনিক চিন্তাধারা তারা প্রয়োগ করছে। তারা একটা নিবারক হিসাবে কাজ করছে সনাতন ধর্মী রাজনীতিবিদদের উপরে। এবং এই যে ধরেন সবচেয়ে মুখ্য রাজনৈতিক দলটি, সে এমন একটা অবস্থান নিয়েছে কনস্টিটিউশনের প্রশ্নে যে কোনোভাবেই অনেকটা আগেকার
যে রাজনৈতিক দল ক্ষমতায় ছিল তাদের কাছাকাছি অবস্থান থেকে দূরে সরছে না, এমনকি ওই যে 2 টার্ম প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার থাকবে সেটাতেও তারা রাজি হয় না। এই ধরনের বাস্তবতা ইন্ডিকেট করে যে আমরা যদি একটা প্রভাবে না আনতে পারি, এবং এই জন্য নতুন প্রজন্মের উপস্থিতি খুবই জরুরি। আর তাছাড়া ইউনূস সাহেবের জনপ্রিয়তা এতখানি এখন, তিনি যদি চান আগামীতে যে ইলেকশন হবে না, ক্ষমতায় থাকবে, সেটা রাজনৈতিক দলের গুলোর উপরে প্রচন্ড চাপ সৃষ্টি করবে এবং নিশ্চয়ই আলোচনার মধ্য দিয়ে একটা সমাধান সূত্রে পৌঁছানো বাধ্য হতে পারে। আসলে ধন্যবাদ জানাচ্ছি দুজনকে। আমরা আমাদের আয়োজনের একেবারে শেষ পর্যায়ে দর্শক শেষ করছি দেশ সাম্প্রতিকের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।